সত্যি এখন অনেকটা সুবিধা হয়েছে যে আগে যেরকম ফালাকাটায় থাকতে অনেক সকাল সকাল উঠে আমাকে খাবার বানাতে হতো। এখন যেহেতু ঘুমে খুব মানে ঘুম হয় না বললেই আমার চলে, তো সেক্ষেত্রে স্কুলটাও কিন্তু অতটাও সকালে না, আমাকে 9টার মধ্যে ছেলেকে রেডি করে দিতে হয়। ভাত, টিফিন, খাবার যা কিছু আছে সব কিছু 9টার মধ্যে রেডি করে দিলে গাড়ি 9টাতে চলে আসে। তো আগে যেমন আমাকে 7টা 7:30টার মধ্যে সব রেডি করে দিতে হতো, এখন কিন্তু একটু লেট করে হয় আর কি। তো আমার এতে অনেক সুবিধা হয়েছে জানো তো। ভাবি প্রত্যেক দিন যে রাতে আগে ঘুমাবো, কিন্তু কি করে ঘুমাবো? সারাদিন তো কোনো কাজ করতে পারি না, মানে শ্যুটের কথা বলছি। রাত্রে সেই সব শ্যুট করে এডিট করে আয়ুষের পাপাটাও আমার সাথে সাথে জেগে থাকে, কারণ বাচ্চারা মানে খুশ কিন্তু ওর বাবার সাথেই রাতে ঘুমায়, ও খুশ আমার সাথে ঘুমায় না। দেখো দুজনে কী সুন্দর জড়িয়ে ঘুমিয়ে আছে। তো ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দেয়, আর আয়ুষ তো এমনি একা একা ঘুমায়। আর আমি কি করি, রাতে শ্যুট করি, তারপরে খুশকে ঘুম পাড়ানোর পর ও জেগে থাকে। কোনো সময় যে অন্যান্য যেসব শ্যুট হয় রাত 2টো 3টে নেই, আমরা ওই সময় শ্যুট করি, কারণ সারাদিন তো সময় পাই না। তো এক্ষেত্রে ঘুমেরও কিন্তু অনেকটা আমাদের ক্ষতি হয়, কিন্তু তারপরেও ভাবি এখন যেহেতু জীবনটা আছে একটু কষ্ট করি, হয়তো পরবর্তী জীবনে আমাদের জন্য আরাম বা সুখ আছে। এখন কষ্ট করব, এখন চলতে পারছি, যখন সময় হবে যে আর পারবো না তখন বসে বসে খাবো, ঠিক আছে। এখন যেহেতু শরীরে, কিন্তু এখনও বেশি পরিশ্রম করলে আবার পরবর্তীতে অল্প বয়সেই হয়তো আবার অসুস্থ হয়ে পড়বো, এই দিকটাও কিন্তু ধ্যান রাখতে হবে। কিন্তু তারপরেও মনের মধ্যে একটা জেদ, সাহস, বুঝতে পারছো। মন দিয়ে পড়াশোনা করবা, যাও। গাড়ি চলে এসেছে বন্ধুরা, আজকে গেটটাও খোলা হয়নি। হিন্দিটা ভালো করে পড়বা, হ্যাঁ। ইস, দেখো তো জায়গাটা কি অবস্থা আমাদের এখানের, কাদা কাদা, এত যে খারাপ হয়েছে রাস্তাটা। যাও বাবা তাড়াতাড়ি, যা, গাড়ি দাঁড়ায় আছে। পারবা যেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। কে রে কান্না করে? কে? ওরে দোলনাটাতে আনি দেন, ওইটা দাঁড়াও। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ওই যে দোলনা নিয়ে কান্নাকাটি করছে দুটো বাচ্চা আমার। যে দোলনাটা খুশের ছিল, খুশ তো আর এখন ওঠে না, ওটা বার করেছিলাম দেবো বলেই, তো না দিয়েই আসি। এটাই সময়, এটাই হচ্ছে সুযোগ, মানে এমনি তো সময় পাই না। আর যেহেতু কান্না করছে আমাদের পাপাটা, মিভান পাপা, তো কিন্তু দোলনাটা যে ভেজা, দেখো তো, মেলে রাখলে মানে টাঙিয়ে রাখলে হয়তো শুকিয়ে যাবে, দিয়ে আসি, পরে মনেও থাকে না। দোলনাটা দিই, দুটো বাচ্চা কান্নাকাটিটা বন্ধ হবে। সবই ঠিক আছে, কিন্তু দোলনাটা ভেজা। ওই দি, দোলনাটা যে ভেজা, একে টাঙাইলে বোধহয় শুকোবে। কি রে কান্নাকাটি কিসের? এত ঝগড়া দুজনের, দুজনের এত ঝগড়া। এই যে কিন্তু ভেজা দোলনাতে এও উঠতে চাইছি, তো কান্না করছো শোনা, কান্না করছো? এই দুই ব্লগার কান্না করছো, কান্না করছো। এই যে এই দোলনা এখানে আছে, এখানে আছে তো, এটা টাঙে দিলে না শুকিয়ে যাবে বোধ হয়। আর টুনটুনি, আর হ্যাঁ বাইরে ছিল, কলুম না সেদিন নন্দিন মা কসুম আনিবার না, তো বইও পরে ভুলে গেছুম, বাইরাতে ছিল। আর টুনটুনি মা, আর টুনটুনি মা, তুমি তো চেই পাজি, তুমি তো চেই পাজি, দাদাকে দেও না। ভাই ভাই, দাদা তো নয় ভাই, ভাইকে দেয় না, ভাইকে। খুব বদমাস, খুব বদমাস, খুব বদমাস, বদমাস বাচ্চাটা। কুচুপু কুচুপু কুচুপু, দাঁত হয়েছে আবার আমাদের মিতি সোনার, দাঁত হয়েছে। এই দেখো দেখো, 4টা দাঁত হচ্ছে। কি খাইছিস রে, মুখে নেগে আছে? ভাত খাইছো মা? ও বাবা, ও বাবা,
আমার ওকে ভীষণ ভীষণ ভালো লাগে। এটা আমি বিয়ের আগে থেকে চিনি, আমি বিয়ের আগে থেকেই আমি এটা মানি। তো এবার ভেতরের ব্যাপার, সেটা কিছু কারণে আমাদের মনের মিল নেই, তার জন্য আজকে এই অবস্থা আমাদের, এই পরিস্থিতি আমাদের। আমরা বাধ্য বলছি কেন, আমরা পরিস্থিতির শিকার। তার জন্য আর কি বলবো। তো এইটুকু ভাববে না যে আমি ওকে হিংসে করি বা কিছু। আমার ওকে ভালো লাগে, আমি তার মতো কখনো হতে পারবো না, আর হওয়ার চেষ্টাও করি না, কারণ আমি সেই জায়গায় যেতে পারবো না। তবে হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা গুণ রয়েছে। আমার যেটা আছে সেটা হয়তো ওর নেই, ওর যেটা আছে সেটা আমার নেই। তো এইভাবে মানুষকে কমেন্ট করবে না, কমেন্ট করে বিভ্রান্ত করবে না। আর বাকি রইল কালো মোটা সেটা তোমরা আমার সামনে এসে আমাকে দেখো, যতটা কালো বলো ততটাও কালো নই, আবার হ্যাঁ ততটাও আমি পরিষ্কার নই। আর বাকি তো গায়ের রং সব ভগবান দিয়েছে, ভগবানের দান, কি করব বলো, কোনো ব্যাপার না। চলো যা খুশি বলো, এসব নিয়ে কান দিলে তো আর হবে না। তবে এইটুকু রিপ্লাই দেওয়ার দরকার ছিল। মানুষ ভাবে আমি হিংসে করি, না আমি হিংসে করি না, আমি মন থেকে ভালোবাসি। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কাজবাজ করছিলাম, হঠাৎ করেই মা ফোন করলো। মায়ের কালকে রাত্রির থেকে ভীষণ বুক ব্যথা। আর আমার বাবা কালকে রাত্রে চলে গেছেন মানে গুয়াহাটিতে, মানে পাপারও কাজের চাপ, সেই জন্য চলে গেছেন আর কি। পরশুদিন পুজো হলো, কালকে চলে গেছেন। তো কালকে রাত্রের থেকে বুক ব্যথা, কালকে তো ফোন করেনি আমাকে, তো একটু আগে ফোন করলো। তো এখন আমি এক মুহূর্ত দেরি না করে, মানে মার অনেক দিন থেকেই বুকের ব্যথা, ডাক্তারও দেখাচ্ছিলেন আর কি, মানে সেরকম ভালো ডাক্তার দেখাননি, এই টুকটাক হাতুড়ি ডাক্তার এইসব আর কি দেখাচ্ছিলেন। তো ব্যাপারটা অনেকটা সিরিয়াস, তো তা ভাবলাম না আর এক মুহূর্ত দেরি করব না। তো আমি রেডি হয়ে পড়লাম, গাড়িকে ফোন করলাম, মানে যে স্পিড টোটোগুলো থাকে সেগুলোই, সময় ওই একই লাগে যেতে, অনেকটা মানে আমাদের এখানে তো বন্দে ভারত টোটো বলে। তো যাব এখন কোচবিহার, আর খুশকে ওর বাবার কাছে রেখে যাব, খাওয়াবে একটু কষ্ট মষ্ট করে। আর আয়ুষ তো স্কুলে গেছে, ও 2টোর দিকে আসবে। আয়ুষকে নিয়ে আসার কোনো ঝামেলা নেই, কারণ গাড়ি দিয়ে যাবে। আর খুশ আর আয়ুষ খুশ আর খুশের বাবা এখন বাড়িতে থাকবে। তো আমি এই যে রেডি হয়ে পড়েছি, আর ব্যাগটাকে গুছিয়ে নিলাম। আর এই যে আমার খুশ বাবা, দেখো ওকে একটুখানি ব্রেস্ট ফিড করিয়ে নিলাম, না হলে কান্না করবে। আমার বাবা কই শোনাই, দেখো তোমরা ওকে অনেকে বলো না যে কেন খেলার জিনিস কিনে দাও না। দেখো এত খেলার জিনিস ওর আছে, সবসময় তো ভিডিওতে দেখানো হয় না, তারপরেও আয়ুষেরও প্রচুর খেলার জিনিস আছে, কিন্তু ও এগুলো দিয়ে খেলবেই না। ও খেলবে কোথাকার কি ব্যাগ, এই যে চিরুনি, ঠিক আছে, তারপরে এই যে হাগিজের প্যাকেট, এইগুলো দিয়েও খেলবে। ওর খেলার জিনিস ওর ভালো লাগে না। না, এটা বামটা ধরা যাবে না। আয় দেখো দেখতে পাচ্ছ, ও এগুলো দিয়ে খেলে, ও কোনো খেলার জিনিস ধরবেই না, ওর সামনে দিলেও ধরবে না, গাড়ি ঠাড়ি কিচ্ছু খেলে না। তো কি করব, তো এক একটা বাচ্চার এক এক রকম মতিগতি থাকে, তো সেই জন্য তো যাই হোক, চলো, আশা করি বুঝতে পেরেছো। আমিও রেডি হয়ে যাবো, গাড়িটা আসলে আমি বেরোবো আর কি। এঙ্গড়া এরকম দেখো আবার শোনে দেখো এঙ্গড়া যাই। পাপা থাকো, হ্যাঁ শোনা, এই বৃষ্টি দিও না গো, ঠান্ডা লাগবে। এই যে শুলু বলে দেখো খুশি। তো চলো বন্ধুরা, আমিও বেরিয়ে পড়লাম, বৃষ্টিও দেখো আসলো। এই যে হ্যাঁ, তো এই যে চলে আসলাম। মার ভীষণ বুকের ব্যথা আর কি। মা জুতা পাইছো? আমাদের জীবনে জার্নির কিন্তু কোনো রকম শেষ নেই। দেখো এইদিকে বাবার কাজ, তোমরা তো আমার বাড়ি ঘরের অবস্থা জানোই, বুঝতে পারছো। কিন্তু সকাল সকাল মায়ের এরকম ফোন শুনে যে প্রিয়া আমার বুকে বড্ড কষ্ট হচ্ছে, ব্যথা করছে, কাল রাতের থেকে ব্যথা, সারা রাত ফোন করেনি, সকালেও ফোন করেনি, করেছে 10:30টার দিকে। দেখো সকাল থেকে ব্লগ শুরু করেছি কত হাসি খুশিভাবে,
কিন্তু এরকম যে হয়ে যাবে। আর হসপিটালে এসে আমি কখনো ভিডিও করা পছন্দ করি না, কিন্তু তারপরে মনে হয় যে একটু যদি দেখাতাম হয়তো তোমরা আপডেটটা পেতে। যদি কিছুই না দেখাই তাহলে কিভাবে আপডেট পাবে মায়ের শরীর কেমন আছে। তো পুরো রাস্তার ভিডিও করিনি, মায়ের শরীরটা খারাপ ছিল বলে ধরে ধরে মানে টোটোতে বসে নিয়ে আসলাম। আর যে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এখানে বসে থাকতে থাকতে মানে 3-4 ঘন্টা ধরে বসে আছি, তারপরেও মাকে ডাকছে না। লাস্টে তো একটা মহিলা মানুষ আর কি, মানে একটা দিদি বরপেটার থেকে এসে, ওই যে দেখো হলুদ ওড়না পড়েছে, উনি তো এত অসুস্থ হয়ে পড়েছেন, মানে তারপরে আমাদের সবাইকে এক এক করে ডাকছে, না হলে ডাকছিলই না আর কি। তো যাই হোক, হসপিটালে অনেক ঘটনা ঘটে গেল, সবটাই তোমাদের পরে শেয়ার করছি। এদিকে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ভাইকে নিয়ে এসেছি। আর সারাটা দিন ভাই আর আমার আজকে কিন্তু প্রচুর একটা মানে কি বলবো ধকলই গেছে বলতে পারো। এই হসপিটাল থেকে ওই হসপিটাল, সরি নার্সিংহোম থেকে, মানে দুটো নার্সিংহোম অল্টারনেট করতে করতে ভাইকে ডাক্তার দেখানোর কথা ছিল, ভাইয়ের ভীষণ পেটের ব্যথা, ভাইয়ের ডাক্তারটাও দেখাতে পারলাম না। আমার সোনা খুশু খুচু সারাদিন একা ছিল রে, বাচ্চারা বিছনায় পায়খানা টায়খানা করে কি অবস্থা ঘরের। ওহ ওহ, বাবা ভাই সাউন্ডটা একটু কমাতো। তো কি বলবো, মোবাইল দেখো পুরো সুইচ অফ হয়ে গেছে, তো চার্জে দিয়ে নিলাম। এবারে রান্না বসাবো, আর ঘরের পরিস্থিতি তো বুঝতেই পারছো কি হয়ে আছে। তো এই জাস্ট বাড়িতে আসলাম, মানে এত ক্লান্ত লাগছে, এসে স্নান ঠাট করলাম, করে একটু ওর বাবাকে সবটা বললাম, সারাদিন যা ঘটলো ফোনে তো বলেইছি। তারপরে আবারও যতটা বোঝো না, সারাদিন পর আসলো বাড়ি, আস্তে আস্তে এই এখন 8টা বাজে। মার মানে কি বলবো, ঠাকুর না করুক পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছিলো, তো ভাগ্যিস ভর্তি করলাম। ওইদিকে ডোনার সাথে বাবার সাথে আলোচনা করলাম, আর আমার বাবা কালকেই গেল এখান থেকে আসামে, মানে গুয়াহাটিতে, মানে পুজো হয়েছে তোমরা জানো, কালকেই বাবা গেল, আজকে আবার রাতে গাড়িতে উঠছে। আর ডোনা আসবে বলছে, ওদিকে ডোনার শরীরও খুব খারাপ। তো আমি বললাম কোনো আসতে লাগবে না তোর, এখানে আমরা তো আছিই দেখছি। তো ও যে কীভাবে আসবে এটাও ও বুঝে পাচ্ছে না, ওর শরীর এতটা খারাপ। হ্যাঁ, তো কলকাতায় মাকে নিয়ে যাব, ডাক্তার ওখানেই দেখানোর কথা। আমি না গেলেও বাবা নিয়ে যাবে, আমার তো খুশ যদি বড় থাকতো আমিই চলে যেতাম। তো আজকে আয়ুষ বাবা সারাদিন খুশকে রাখলো, আমি তো এই যে বাবা দাঁড়ো। আর আজকে সারাটা দিন না খাওয়া, ভাইও খায়নি আমিও খাইনি, ভাই আর আমিই তো দৌড়াদৌড়ি করলাম সারাটা দিন। আর এমন সিচুয়েশন, খাওয়ার কথা মাথায় আমাদের নেই, শুধুমাত্র 2টো পরোটা খেয়েছিলাম সকালবেলা। মা মানে ডাক্তার যখন আসেনি মা বসেছিল, মা বলে কিছু খেয়ে, আমার আবার কিছু না খেলে মাথা ঘুরায়। ওই দেখো জানলা ঠাল্লা সব খোলা, এই যে বাসন পড়ে আছে, বাবারে শরীরটা একেবারে বিশ্বাস করো মানে একদম একদম দিচ্ছে না, মানে এতটা খারাপ পরিস্থিতি শরীর। রান্নাঘরের কি অবস্থা, ডালিয়াও বাবা খায়নি, বানিয়ে রেখেছিলাম, ভাত আছে, ভাত বসাবো এখন আমি, কালকে দেখলাম ভাত। আর এসে যদি দেখি এমন ঘরের অবস্থা তাহলে কেমন লাগে বলো। চতুর্দিকে বাসন পড়ে আছে, ভাত বসাবো। তো চলো, খারাপ লাগলেও শরীর খারাপ লাগলেও করে দেওয়ার মতো কেউ নেই যে একটা ভাত অন্তত আমাকে জ্বালিয়ে দেবে। আর আয়ুষের বাবা চলে গেছে বাজারে একটু মাছ আনতে, বললো যে একটু মাছ আনি। ওর বাবা ভাত ঠাত বানায় না, ওর তরকারি একটুখানি বানায় শখে শখে, এই আর কি। যাই হোক, তারপরেও সারাদিন যে রেখেছে এটাই তো অনেক, হাত ব্যথা হয়ে গেলো। চলো দেখতে থাকো ব্লগটা। চলো তাহলে কাজ বাজে লাগি আর তোমাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করি ওই দিন কী হয়েছিল। ভাইকে ডাক্তার দেখানোর জন্য মা আর কি প্রিপারেশান নিচ্ছিল আগের দিন, মানে পুজোর দিন। পাপা বলে গেছে যে পুজোর পরের দিন যে ভাইয়ের পেট ব্যথা হয় মাঝে মাঝেই, কেন কিসের থেকে পেট ব্যথা, একবার তো ডাক্তার দেখানো হলো তোমাদের তো বললামই, তারপরে আবারও ভালো একটা ডাক্তার কোচবিহারে দেখানোর কথা ছিল। তো ভাইয়ের কিন্তু আগেও কিছুদিন আগেও আমরা সবাই টেস্ট করেছি ফালাকাটার থেকে, তো সেরকম কিছু ধরা পড়েনি, তো আবারও টেস্ট করানোর জন্য কোচবিহারে আর কি ডাক্তার দেখাবে। তো সেটারই প্রিপারেশন চলছিল। আর পাপা বলে গেছিলো মাকে যে পুজোটা শেষ হলে, পুজোর পরের দিন একটা মৎস্যমুখীর ব্যাপার থাকে, সেগুলো শেষ হলে ভাইকে নিয়ে ডাক্তার এখানে যেতে, মানে ওই দিনই যেত আর কি। হঠাৎ করে মার রাত্রিবেলা বুকে পিঠে চাপ, ভাই তো পুরো কান্নাকাটি, এদিকে ভাইও আমাকে ফোন করেনি আর মাও করেনি, মা কীভাবে করবে, ভাই করেনি, ভাই ভয়ে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, মার এত শ্বাসকষ্ট হচ্ছে।
তারপরে মা নিজে বাধ্য হয়ে দেখছে বাড়িতে কেউ নেই, একটা পুরুষ মানুষও কিন্তু আমাদের বাড়িতে থাকে না, কারণ কাকু চাকরি করে, কাকু বাইরে থাকে, আর সবাই মহিলা। বৌদির মাত্র বাচ্চা হলো, বৌদিও অসুস্থ ঘরে আছে, এবার কাকে কে, দাদাও নেই বাড়িতে, মানে পুরুষ মানুষ নেই বললেই চলে। তো কাকে ফোন করবে, মা বাধ্য হয়ে দেখছে মা ভীষণ শরীর খারাপ করছে, তো আমাকে ফোন করেছে। আমি তো খুব বকা দিলাম যে কেন, মানে এত সিরিয়াস হয়ে যাওয়ার পরে কেন, মানে আগে কেন নয়, রাত্রিবেলা কেন নয়। তো আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, বলেছে যে আমি এক মুহূর্ত দেরি করিনি, আমি বাসন মাজতে নিয়েছিলাম কিন্তু বাসনগুলো মাজতে পারিনি সকালে, তোমরা দেখলে এখন ধুয়ে নিলাম, এই বাসনগুলো মাজতে নিয়ে মা ফোন করেছিল। এক মুহূর্তের জন্য দেরি না করে রেডি হয়ে আয়ুষের পাপাকে বললাম তুমি খুশকে দেখো, আমার মাকে নিয়ে এখনই বেরোতে হবে। তো ও বুঝতে পারেনি, ঘুমের ধান্দায় ছিল। তবে ভালো করে পরে বললাম ঠিক আছে তুমি যাও। পরে একটা গাড়ি ঠিক করে দিল, ভাড়া করে দিল। তো গাড়ি ভাড়া করার পরে গাড়িতে করে মাকে নিয়ে, গাড়ি তো না, ওই যে বন্দে ভারত টোটোগুলো, তো টোটো করে এবার বললো তোমাদের গাড়ি, আমাদের গাড়ির একটা কাগজ একটু আছে, ওটাকে ঠিক করতে হবে, নাহলে তো রাস্তায় ধরবে, বুঝতেই পারছো, সেই জন্য আর ওটাতে আর গেলাম না। ওটা খুব শীঘ্রই করবে আর কি, এই ঝামেলা একটার পর একটা যাচ্ছে, তো তার জন্য আর কি হলো না। তারপরে আমি ভাই আর মা গেলাম, তো ভাবতে পারিনি মাকে ভর্তি করে দেবে। গিয়ে দেখে ডাক্তার বলছে, আসলে মা কথাও বলতে পারছিল না, এত কষ্ট হচ্ছিলো। ডাক্তারবাবু বলছে যে এইভাবে তো পেশেন্টকে রাখা যায় না বা বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় না, তোমরা ইমিডিয়েট ভর্তি করো, আর যে টেস্টগুলো দিয়েছিল ওগুলো করো। তো আমি বললাম ডাক্তারবাবু আগে টেস্টটা করাই, রিপোর্ট আসুক, সেই হিসেব করে ভর্তিটা করি। এবার যেই নার্সিংহোমে গেছি, যারা কোচবিহারে জানো তারা জানো যে শিলা নার্সিংহোম কী নার্সিংহোম, হ্যাঁ, এবার ওই নার্সিংহোমেই খুব ভালো ভালো ডাক্তার বসেন, এবার তো আমাকে ওখানেই যেতে হবে। এবার ওখানকার ডাক্তার আর অন্য নার্সিংহোমে নেবেন না, ভর্তি করলে ওরা যাবেন না। তো আমার তারপরে আমি দিক বিদিক টাকা পয়সার কথা এক ফোঁটাও চিন্তা করিনি, না করে সবার সাথে পরামর্শ নিয়ে মাকে ওখানে ভর্তি করলাম। ও টেস্টের কথাটা বলছিলাম, যে টেস্ট করিয়ে, ডাক্তারবাবু বললো টেস্ট করতে করতেই মার শরীর খারাপ হয়ে যেতে পারে, তখন কিন্তু কন্ট্রোল দেওয়া মুশকিল। এবার তোমরা ভাবো, এবার আমি পেশেন্টের দিকে তাকাবো না টাকা পয়সার দিকে তাকাবো? হ্যাঁ, তো আমি কোনো দিক না ভেবে আমি কি আছে বরের সাথে কথা বললাম, মানে আয়ুষের বাবার সাথে কথা বললাম, পাপাকে ফোন করলাম, ডোনাকে ফোন করলাম, সবাই আমাকে তাই বললো যে যা আছে তুই ভর্তি করে দে। আর আমার সাথে কেউ নেই, আর আমি এত ভয় পাচ্ছিলাম মাকে দেখে। মারও শরীর টেস্ট করে বার করার পর মার শরীর খারাপ হয়ে গেছে পুরো। তারপরে তাড়াহুড়ো করে ভর্তি করলাম। ওইটা মানে ওই দিন যে গেছে সারাটা দিন, আর ভিডিও করা তো দূরে থাক, ওই যেইটুকু করেছি ওইটুকুই। তো বন্ধুরা আমি ঘরটা মুছে নিলাম, মানে হয়তো খাইয়েছিল ওর বাবা, ওই জায়গাটা একদম একদম নোংরা হয়েছিল। বিছানাপত্র ঝেড়ে সোফার কাভার তুলে দিলাম, খুশ পেচ্ছাপ করেছে। আর এই যে সব কাপড় জমানো হলো, আজকে বেডশিটে করেছে পটি খুশ। এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, কারণ ভাত খাবো, তো ভাত খাওয়ার আগে যদি ঝাড়ু না দেওয়া হয় খুব বাজে লাগে, আমি সবসময় ঝাড়ু দিই। আর এদিকে আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, তাই ওকে বললাম তুমি একটু মাছটা ভাজো। এই যে মাছটা ভাজা করলো। শরীর খারাপ লাগছে তারপরেও ঘরগুলো ঝাড় দিলাম, মুছলাম, মানে তৃপ্তি হয় না আর কি নোংরা থাকলে। আউ বাপরে, হলুদ দিছো? খুশ করে দেবে, আলু সিদ্ধ মাখবে। চলো, তো দেখো এখন কিন্তু এগুলো কিন্তু আয়ুষের পাপাই করছে। আমার শরীরটা কি বলো তো, ও যে ভাতটা বসাতে চায় না, ভাতটা আমি বসিয়ে দিলাম। আর ওর রান্না করতে ভীষণ ভালো লাগে, তোমরা সবাই জানো, আমার শ্বশুর বাবার মতন রান্না করতে ভীষণ ভালোবাসে। আমাকে বলে সংসারের চাপ না থাকলে আমি সত্যি ম্যানেজমেন্টের জন্য যেতাম বাইরে, কিন্তু ওই যে সংসারের এত চাপ, তাই আর যেতে পারছে না। তো যাকে অনেকেই বলো কেন ও রান্না করে বা কিছু, যাই হোক অনেক কিছুই বলো, ও রান্না করতে ভালোবাসে, আমার শ্বশুর বাবা যেমন খুব ভালোবাসেন। তো যাই হোক, যেটা ওই কথাটা বলছিলাম তখন। তো তারপরে মাকে তো ভর্তি করলাম, সারাটা দিন ওইভাবে দৌড়াদৌড়ি, এই হসপিটাল থেকে মানে নার্সিংহোম, একবার এটাতে পাঠায় তো একবার ওটাতে পাঠায়, এই কাউন্টার সেই কাউন্টার করতে করতে অনেক কষ্টে মাকে ভর্তি করালাম। আর আমার কাকাতো বোন প্রীতি বুনু কোচবিহারেই থাকে, তো ও ওখান থেকে আসলো, তো আমরা দুজন আর ভাই মিলে মাকে ভর্তি করে তারপরে আমি বাড়িতে আসি। আর ওখানে এক দাদা ছিল আমার, যেহেতু খুশ কান্না করছিল সারা দিন, তো আমি তারপরে চলে আসতে হয়, তার ভাইকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। তো এই ছিল পুরো ঘটনা। পরবর্তী ভিডিও কালকে ওইটুকুই আপডেট ছিল, পরে তো আর তোমাদের কোনো আপডেট দেওয়াই হয়নি। তো আজকে নিয়ে 3 দিন, মানে আমি 3 দিন পর ভিডিও করছি। মাকে আজকে ডিসচার্জ করাতে নিয়ে গেছে। 3 দিন ধরে মা আইসিইউতে ভর্তি ছিল, শিলা নার্সিংহোমে আইসিইউতে ভর্তি ছিল। মার হার্টের সমস্যার মানে একটু সমস্যা দেখা গেছে, আর মার কোলেস্টেরল প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর হার্ট ব্লকেজের একটা কি বলে টেস্ট করিয়েছে, হয় আমি জানি না কি টেস্ট, ওই যে হাতের মধ্যে দিয়ে হাত ফুটো করে নাকি ক্যামেরা ঢুকিয়ে বুকের হৃৎপিণ্ডটা মানে হার্টটা চেক করে, আর হৃৎপিণ্ড মানে হার্টটা চেক করে আর কি, একই তো হৃৎপিণ্ড আর হার্ট। তো যাই হোক ওটা চেক করে, তো মানে হার্ট ব্লকেজ নাকি, তো হার্ট ব্লকেজ নেই,
আর আগে একটা ডাক্তার দেখেছিলাম, বলেছিল 70% হার্ট ব্লকেজ আছে, তো ওটা নিয়ে ভীষণ একটা টেনশনে ছিলাম। তো এখন নেই বললো, তো ঠিক আছে, আমরা কার কথাই বিশ্বাস করি বলো? দুনিয়াতে যা চলছে ডাক্তারকে নিয়ে তোমরা তো জানোই। সোনাম ওয়াংশুকের ব্যাপারটা তো তোমরা সবাই জানো, সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল। তো কোন ডাক্তারের কথা আমরা বিশ্বাস করব? তাই আমরা ভাবছি যে এক কাজ করি, কোচবিহারে নিয়ে যাই মাকে। তো ওখানে মানে যা বিল ধরিয়ে দিয়েছে পুরোপুরি 1 লাখ টাকার কাছাকাছি 3 দিনে, 3 দিন না 48 ঘন্টাতে, ঠিক আছে, 1 লাখ টাকার কাছাকাছি বিল হয়ে গেছে। তো কি করার, বাবার 2 মেয়ে তো আছি, আমরা স্বাবলম্বী বলে আজকে সত্যিই সম্ভব হয়েছে। সত্যি জীবনে স্বাবলম্বী হওয়া এতটা জরুরি না পরিবারের পাশে থাকার জন্য, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তখন কার কাছে হাত পাতবো, এই যে একটা ব্যাপার। তার জন্য সত্যি আমরা 2 বোন সেই জায়গাটাতে, হয়তো তোমাদের আশীর্বাদ না থাকলে কিছুই হতো না। ওইদিকে বুনু, আজকে বুনুকে নিয়ে আমার প্রাউড ফিল হচ্ছে যে কোনোদিনও ওর কাছে মানে ওকে বলিনি যে বুনু কতটা কি করতে পারবে, কারণ তোমরা জানো আমাদের ঘরের কাজ চলছে, প্লাস বাবার একটা কাজ, প্লাস সংসারের খরচ, মানে খরচা তো আছে, সব মিলিয়ে। তারপরেও জিজ্ঞাসা করলাম, যেহেতু বুনু এখন একটা ভালো জায়গায় আছে, ভালো জায়গায় কাজ করছে, তো আমি এই সাহসটা পেয়েছি। বিশ্বাস করে আমার এত গর্ববোধ হচ্ছে বুনুকে নিয়ে, যে আমি কখনো যেই মানে ছোট্ট বাচ্চা মেয়েটাও যে আজকে এতটা বড় হয়ে যাবে, যেখানে আমি বলতে পারবো, মানে কি প্রাউড ফিল করতে পারবো বোনের জন্য, যে না, ও একটা ভালো জায়গাতে এখন দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, হাতটা ব্যথা হয়ে গেছে, আর বুনু অনেক হেল্প করেছে। আর খালি আসতে পারেনি, ওর শরীরটা খুব খারাপ ছিল। তো আমি সত্যি আজকে যদি বুনু আমার পাশে এই সময়টা না থাকতো, আমি যে মানে কি করতাম, কিভাবে কি ম্যানেজ করতাম, তারপরেও হয়ে যেত, মানে ঠেকতাম না, হয়ে যেত। তো এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ, ভালোবাসার সাথে তোমাদের এত সাপোর্ট। হঠাৎ করে মাই বা কেন অসুস্থ হবে বলো? তো যাই হোক, যে করেই হোক, আমাদের বিপদের দিনটা আজ কেটে গেছে। আজকে মাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। বললাম এ বাড়িতে নিয়ে আসতে, ও বাড়িতে গেলে মা আবার কাজবাজ করবে। ডাক্তার এক ফোঁটাও কাজ করতে বলে নাই, মানে কোলেস্টেরল যেহেতু বেড়ে গেছে, মানে বুকে পিঠে চাপ দিচ্ছে, তার জন্য মানে মার মানে হার্টে চর্বি জমে গেছে, তার জন্য প্রচুর পরিমাণে বুকের ব্যথা, শ্বাসকষ্ট হয়। তো এটার জন্য কাজ করতে একদম দেয়নি, আর খাওয়া দাওয়া প্রচুর কন্ট্রোল করতে বলেছে। তো এখন শুধু আমার ভাইটা যদি একটু দাঁড়িয়ে যায়, ব্যাস, আমার থেকে সুখী মানুষ আর হবে না, সত্যি বলছি। তো এটাই হচ্ছে ব্যাপার, জীবনে সবাই এইভাবেই এগিয়ে যাও, পরিবারের পাশে থাকো, সাথে থাকো, আর কি। আর আমার বাবা তো সবসময় আমাদেরকে নিয়ে গর্ব করে যে আমার 2 মেয়ে আছে, আমার আর চিন্তা নেই। এই গর্বটা আমার বড় করে, আমার শ্বশুর বাবাও করতো, সবাই করে আমাদেরকে নিয়ে গর্ব, সত্যি। আর এটা মানে সবটাই হয়েছে ইউটিউব সোশ্যাল মিডিয়ার জন্য। না হলে একটা মধ্যবিত্ত পরিবারে থেকে হুট করে 1 লাখ টাকা বার করে দেওয়া খুব কঠিন ব্যাপার। একটা মানে সত্য কথা বলছি, মানে আমার এই সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে না, বুঝতে পারলে? আমি তো একদম সাদা মনে কাদা না রেখে আমি সমস্ত সত্য কথা বলি। তো সেক্ষেত্রে আমার এই কথাগুলো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, ব্যাস আর কি। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।